মাটি মানুষের নেতা আমাদের অভিভাবক জননেতা জনাব আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বিগত 34 গণ আন্দোলনের এই দেখাগোলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে কলতাপাড়া বাজারে পুলিশের গুলিতে যে 3 জন শহীদ হয়েছে, শত শত নেতা কর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সমস্ত অকুতভয় সৈনিক যারা আহত হয়েছেন, এখনো বিভিন্নভাবে মৃত্যুবরণ করে আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তারপরে এই ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, সেই ইউনিয়নের জন্ম ছিলেন 100 বছরের শ্রদ্ধেয় ব্যক্তি, যার মতো ব্যক্তি এই ইউনিয়ন তথা গৌরীপুরে আদৌ জন্মগ্রহণ করবে কিনা আগামী 100 বছরে সেটা বলা যাবে না। আমাদের সাবেক এমপি, যিনি 3-4 বার এমপি হয়েছেন, জেলা উন্নয়ন সমন্বয়কারী ছিলেন, মরহুম সাহেবের কথা তারপরে স্মরণ করছি। তিনি আমার রাজনীতির প্রারম্ভে যখন ছাত্র রাজনীতি ছেড়ে বিএনপির রাজনীতিতে যখন অনুপ্রবেশ ঘটে আমার, তখন তিনি সবচেয়ে বেশি আমাকে সহযোগিতা করেছেন, রাজনীতি শিখিয়েছেন, রাজনীতিতে সাপক্ষ নিতে সমিতি সময় দিতেন। এই আপনাদের মরিচালী গ্রামের কৃতি সন্তান মরহুম আব্দুল গনি মন্ডল সাহেবের কথা আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সকলে দোয়া করবো যাতে মহান রব্বুল আলামিন শহীদদের যেমন শহীদি মর্যাদা দেন এবং মন্ত্রী জাফর এবং আব্দুল গনি মন্ডল সাহেবকে যাতে ব্যস্ত নসিব করেন। তারপরে ভোটের দিন সামনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কেন প্রার্থী হয়েছি, কিভাবে প্রার্থী হয়েছি, সকল কিছুই জানা, আপনাদের কোনো কিছু অজানা নয়। সেদিকে আসলে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্যের সময় কম, দেখা হবে। আমি আছি, আমি থাকবো,
আপনাদেরই মাঝে, আপনাদেরই পাশে, আপনাদের একজন সেবক হয়ে, আপনাদের একজন পাহাড়দার হয়ে আপনারা যদি নির্বাচিত করেন তাহলে আমি এমপি হতে চাই না, আমি আপনাদের একজন যোগ্য পাহাড়দার হতে চাই। এই মানুষগুলো অসহায়, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। এই মানুষগুলো সাধারণ একজন মানুষ, তার সন্তানের পড়াশোনার জন্য, চাকরির জন্য, যে কোনো এক টাকা একটি সুপারিশের জন্য এমপি সাহেবরা 10,000 20,000 টাকা করে দিয়ে বেতন নেন। আমি তাদের পাশে দেখতে চাই যাতে এই টাকা ফিরে গিয়ে বিনামূল্যে সেখানে যার যেটা সুপারিশ প্রয়োজন আমি যাতে তাদের পাশে থেকে তাদের সেবা করার মানে প্রতি নিয়ে যাতে আমি আমার কার্যক্রম চালিয়ে যেতে পারি বিনা পয়সায়, কোনো উৎকৃষ্ট নয়, কোনো নির্দিষ্ট কোনো টাকা নয়, যাতে তার পাওনাটুকু, তার এই সুপারিশটুকু একজন মানুষ হিসেবে, একজন ভোটার হিসেবে তার পাওনা ছিল, সেখানে যাতে ভবিষ্যতে কোনো এমপি যাতে আর কোনোদিন এই ধরনের কাজ করতে না পারে, আমি সেই জন্য আপনাদের ভোট চাই। সংগ্রামী ছাত্র বন্ধুরা, সংগ্রাম আপনারা দীর্ঘদিন করেছেন, আপনারা দীর্ঘ সময় পার করেছেন, অনেক মানুষকে ভোট দিয়েছেন। একবার আপনার আমার মতো একটি মানুষকে ভোট দিয়ে দেখেন সে কি করে, সে কি করতে চায়। ধরে নিলাম, মনে করে নেন যে অতীতে যে কোনো সময় ভোট দিয়েছেন, তখন আপনার ভোটে হয়তো বা কেউ পাশ করেছে, কেউ হয়তো বা ফেল করেছে। এই ভোটটুকু আপনাদের কাছে প্রত্যাশা করছি। মনে করেন যে আরেকটি ভুল করলাম, এই লোকটাও হয়তো অন্যের মতোই হবে, সেটা ভেবে অন্তত পক্ষে আমাকে একটি ভোট দিবেন, ঘুরে আমার কাছে ভোট দিবেন, সেই প্রত্যাশা রাখছি, সেই অনুরোধ রাখছি। আমাকে কোন 3,000-এর বিনিময়ে একটি অর্থ দিতে হবে না। অনেকে অনেক কথা বলে থাকেন, অনেক কিছু বলেন, কেউ কেউ জ্ঞানীগুলি হচ্ছেন, জ্ঞান নিজেকে একজন জ্ঞানী মানে তার জ্ঞান কখনো কমে না। তার জ্ঞান কমে যায় তখনই যখন সে অপশিক্ষা দেয়। সে নিজে জ্ঞানী, নিজে শিক্ষিত, অথচ অপরকে বিতরণ করছে সেই সবচেয়ে বাজে যে কথাটা, মিথ্যা কথাটা, সত্য কথাটুকু লুকিয়ে মানুষকে বোঝাচ্ছে। এমনই একটি বিষয় গত একদিন আগে আমার চোখে পড়েছে। আমি নাম নিয়ে সমালোচনা করতে চাই না, আপনারা বুঝে নেবেন। একজন নেতা উনি এক প্রার্থীর পক্ষে বোঝাচ্ছেন স্বতন্ত্রকে ভোট দিলে এখন যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ আছে, এমপিরা থাকবে নিম্ন কক্ষে, উচ্চ কক্ষে গিয়ে স্বতন্ত্রের ভোটটা কি অর্ধেক হয়ে যাবে। আমি সেই রেশিটা বুঝতে পারলাম না। যদি স্বতন্ত্রের কোন হিসাবে নাই থাকে, সমস্যা কোথায়? বাংলাদেশে বিএনপির মনোনীত প্রার্থী কি 300 আসনে জয়ী হয়ে যাবে? না। তাহলে ওনারা যে বলছেন যে একটা মাত্র লোকই মনে হচ্ছে এই দুনিয়াতে আমি স্বতন্ত্র, ভুলভাল বোঝাচ্ছেন, মানুষকে অপব্যাখ্যা দিচ্ছেন। আপনারা যদি জ্ঞানী হয়ে, শিক্ষিত হয়ে এরকম সাধারণ মানুষকে অপশিক্ষা দেওয়ার চেষ্টা করেন, মিথ্যা বলে পরিচিত করার চেষ্টা করেন, আপনাদের চেয়ে বড় অজ্ঞানী
বড় শিক্ষিত আর কোথাও নেই। এটাই সত্য। যদি না জেনে থাকেন আর একটু পড়াশোনা করে নেন। পড়াশোনা করে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কাকে বলে, কোন রেশিতে যাবে, কিভাবে যাবে, বিএনপি তো এখনো স্থিরই করে নাই। বিএনপি লুট অফ ডিসেন্ট দিয়েছিল, আপনাদের অনেকের জানা আছে। সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে আমরা যে লুট অফ ডিসেন্ট দিয়েছি, সেই লুট অফ ডিসেন্ট আমাদের যে আজকের এই সরকার যে সমস্ত বিষয়ের উপরে বিএনপি এক কথায় বিএনপি ভাগ রেখেছিল, অভিযোগ রেখেছিল, এই বিষয়গুলো আমরা সংসদে গিয়ে পাশ করে তারপরে আমরা সংসদের মাধ্যমে এগুলো করতে চাই। কিন্তু এই সরকার সেটি রাখেন নাই, সেই পয়েন্টগুলো রাখেন নাই। না রেখে সরাসরি সেই হানা ভোটের যে বিষয় দিয়েছেন, আপনি যে অত্যাধুনিক যারা শিক্ষিত, যারা ভুলভাল বলছেন, মানুষকে বোকানোর চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, আপনি যে এত বড় শিক্ষিত, বিএনপি তো এখনো সঠিক সিদ্ধান্তেই যায় নাই যে হা দিবে না না দিবে। এখন পর্যন্ত বিএনপি স্থির সিদ্ধান্তে যায় নাই। কারণ দেখেন, যখন লুট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, তখন সেই লুট অফ ডিসেন্টের সাথে যখন সরকারটি বলল যে তার যে ফর্মুলা হানা ভোটের যে বিষয়গুলো আনলো, সেখানে যখন এই বিষয়গুলো নাই, সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা তাদের ফেসবুক প্রোফাইলটাকে লাল বানিয়ে ফেলেছিল, না 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 বলে সারা ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল। খেয়াল আছে কিনা আপনাদের? আজকে এখন দাঁড়িয়ে কিছু কিছু নেতা বলছেন হ্যাঁ হ্যাঁ না না, সেটাই এখনো স্থির হয় নাই। তাহলে আপনি একজন স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে স্বতন্ত্র ভোট কি হবে, সেটা উচ্চ কক্ষে পাশ করার পরে কি হবে, এটা জনগণকে বুঝিয়ে কোনো লাভ হবে কোনো কিচ্ছু এই জনগণের কিচ্ছু আসে যায় এগুলো। এই জনগণ সাধারণ জনগণ, এই জনগণ চিনে তার এমপি হবে, সেটা কি তার কাছের লোক হবে না দূরের লোক হবে, সেটা নিয়ে ভাবে, কিছু নিয়ে ভাবে না। অন্য কিছু ভাবার সময় তাদের নেই। যখন বলে দেওয়া হয়, যারা দল করে, যারা দলীয় ভাবে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়, যখন হার বলবে তখন বিএনপি নেতা যারা আছে তারা হার দিলে ভোট দিবে। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নেই। আছে আসলে সত্যিকার একটা বিষয়ে কোনো আলোচনা নেই। আমরা সেদিকে যেতে চাই না। আমাদের দরকার এই গৌরীপুরের একজন সংসদ সদস্য, আমাদের সেটা দরকার। আমরা রাষ্ট্রীয় বিষয়গুলো পরে ভাববো, এখনই ভাবার এটাতে কোনো আপত্তি থাকার আমাদের কোনো কারণ নাই। অন্যথা মিথ্যা বলে ভুলভাল বুঝিয়ে ভুল কোথায় হারিয়ে যাবে, এটাই আমি বুঝতাম না। আমি এখনো এটা বুঝি না যে উচ্চ কক্ষে রেখে আমাদের ভোটটা হারিয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাওয়ার কি আছে? যে পার্সেন্টেজ, হ্যাঁ স্বতন্ত্রের কোন স্বতন্ত্র অতি দল নয়, দলীয় যদি বিবেচনা করা হয় তাহলে সেই ভোটের পার্সেন্টেজ বা ভোটের পার্সেন্ট অনুযায়ী সেই দল উচ্চকক্ষে সে আসন পাবে। এটা যদি একটা আসন সেখানে স্বতন্ত্র হয়, তাহলে আপনার কিসের কি কমে যাবে? আপনার প্রার্থী তো এখানে ভোট পাবে, এই ভোটও তো যুগ হবে সেখানে। তাহলে সমস্যা কোথায়? কোন সমস্যা আছে বলে আমারও যেমন জানা নাই, দুনিয়ার কোন কুষ্ঠ কেউ নাই। আপনাদের সমস্যা, একটা কিছু তো বলতে হবে। যা কিছু মন চায় উল্টা পাল্টা বুঝিয়ে আমার ভোট নেওয়ার কথা, মানুষকে উল্টা পাল্টা বুঝিয়ে লাভ নেই। যেমনি ভাবে 9 তারিখের ঘটনাকে আপনারা মহিলা সমাবেশে হামলা করে এর আগে একটি মৃত ছেলেকে
সেই হামলা বানিয়ে হামলায় মৃত্যু বানিয়ে যেভাবে মিথ্যাচার করে আমাদের 24 জনকে বরখাস্ত করেছেন, এমনি মিথ্যা মানুষ কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু জেনে গেছে যে কে হামলা করেছিল, কোথেকে হামলা হয়েছিল এবং কোথায় দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। যে যায় নাই তারও জানার বাকি নাই। এই আপনারা বলেছিলেন যে আমাদের গাড়ি বহরে ঢিল মেরেছে 2 কিলোমিটার দূরে, কোন ব্যক্তির পক্ষে কোন মানুষের পক্ষে ঢিল দূরে সেই গাড়ি বহরে হামলা করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। তারা গিয়েছে আমাদের সমাবেশ থেকে 2 কিলোমিটার দূর দিয়ে। একটি ছেলে তাদের সমাবেশ শেষ হওয়ার আগেই মারা গিয়েছে। রাস্তায় মারা যাওয়ার খবর যখন হলো, তড়িঘড়ি করে তাদের প্রোগ্রামটা শেষ করে তারা এই দায়টুকু কত বড় নোংরা হলে, কত বড় মৃত্যুক হলে, কত বড় অবিবেচক হলে, কত বড় নির্মম হলে, কত বড় নিষ্ঠুর হলে একটি সাধারণ মৃত্যুকে হত্যা বলে চালিয়ে অপর পক্ষের উপর চাপিয়ে দেওয়া যায়। এটি কত বড় নিষ্ঠুরের কাজ, কত বড় বেঈমানের কাজ, কত বড় মুনাফিকি কাজ। এটা আল্লাহ একদিন না একদিন বিচার করবে। বিচার রেখে দিলাম। আর জনগণ সেটা জেনে গেছে। পালানো যায়, সংঘর্ষ মৃত্যু বলা যায়। এই জন্য তারা তড়িঘড়ি করে মিটিং শেষ করে তারা ওই সমাবেশের মহিলা সমাবেশের উপর হামলা করেছে। একই মানুষ এখন জেনে গেছে। কারণ হত্যা মামলাও নাই, আপনাদের কোনো কিছুই আর নাই। তাহলে তো হত্যা মামলা হতো, পরিবার মামলা করতো, কোথাও আঘাতের চিহ্ন থাকতো। আপনি একজন এমপি প্রার্থী হয়ে যেভাবে মিথ্যা বলেছেন, আজকে জনমানুষের কাছে সবকিছু মিথ্যা ব্যবহৃত হয়েছে বলেই মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন চেষ্টা করছেন বিভিন্নভাবে ভুলভাল বলে মিথ্যা বলে সেগুলোকে আবার ফিরিয়ে আনতে। মানুষ যখন একবার মুখ ফিরিয়ে নেয় তখন আর তাকে ফিরানো যায় না। আমরা বিশ্বাস করি আল্লাহ যেমন আল্লাহর বিচার করবেন, তেমনি ভাবে জনগণ, সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা এই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন এই ভোটের মাধ্যমে জবাব দিয়ে পুরা মার্কাকে পাশ করিয়ে আপনাদের সেই জবাব দিবে ইনশাআল্লাহ। সেই জনগণ সেই দিনটির অপেক্ষায় আছে। আপনারা থ্রেট করছেন কিসের বলে, কাকে থ্রেট করছেন? আপনারা ধরে দেখান। একটি প্রোগ্রাম হলে সেখানে পাশে এসে প্রোগ্রামের ব্যাপারে ওই দিন আমরা প্রোগ্রাম করলাম কোথায়? কাদিরঘাটের একটু সামনে মাঠ খোলা। আমি গেলাম যে সময় প্রোগ্রামের সময়, প্রোগ্রামে যাওয়ার ফতরাতে যখন শুনেছে কাদিরঘাটে আমরা উপস্থিত, তখন তাদের যে বাহিনী, সেই বাহিনী আল্লাহর হস্তে তারা পালিয়ে গেছে। আমি মোটরসাইকেল যারা আমার সঙ্গে আছে, আমি থেকে তোকে বললাম তারা একটু সামনের দিকে যা। আমি যাওয়ার পরপরই মানুষজন বলছে যে তারা এতক্ষণ ছিল, যে শুনেছে আপনি কাদিরঘাটে ছিলেন আর এসে পড়েছেন, তখনই তারা পালিয়েছে। এমন সাহস দিয়ে মানুষকে ভয় দেখান। ভয় দেখানো, ভয় দেখাতে হলেও সাহসী হতে হয়। আর আমি জানি বেগলার মানুষ কখনো এসবে ভয় পায় না। আমি বিশ্বাস করি বেগলার মানুষ সবসময় নীতিগত ভাবে ঠিক থাকে, এবং ঠিক থাকে বলে সবসময় একজন প্রার্থীর পক্ষে তারা সহমত ভাবে যখন যে প্রার্থীর পক্ষে কাজ করে সহমত সর্বোচ্চ ভোট দিয়ে সহায়তা করে, যাতে এই ভোটটুকু অন্য 5টা ইউনিয়নও কাভার না করতে পারে। আমি বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচনে তেমনি ভাবে সিদ্ধান্ত নেবেন আপনারা, তেমনি ভাবে আপনারা চেষ্টা করবেন। আমাদের কাজ করতে হবে। নির্বাচন একটি খেলা, এটাই বাস্তবতা। এখানে যদি আমি ঝিমিয়ে পড়ি, অন্যজনে সে সুযোগ দিবে, ঝিমানো যাবে না। আজ থেকে আমাদের নির্বাচন শুরু হলো, ভোট চাওয়া শুরু হলো। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, যদিও এই জায়গার নামটুকু বলতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না,
বলে চিত্রাগঞ্জ, এই তো নামটা। আমি আমার জায়গায় বলেছি, আমি বলেছি আমার নির্বাচনী প্রচার এই চিত্রাগঞ্জ বাজার থেকে আমি শুরু করব। কোথাও যায় নাই, কোথাও গিয়ে বুট চাই নাই। এই আজকের এই দিনটির অপেক্ষায় ছিলাম এবং আজকে আমি যথারীতি আপনাদের সময়ের মতোই এখানে ব্যাপার এবং যারা শহীদ হয়েছেন তাদের কবর এবং গণিমন্ডল সাহেবের কবর জিয়ারত করে তারপরে আমি যথাসময় এখানে এসে আল্লাহর রহমতে উপস্থিত হয়েছি। আমি আমার কথা রেখেছি, যেখান থেকে যাত্রা শুরু সেখানের মানুষগুলো অবশ্যই আমাকে মনে রাখবে যে আমি আমার এখান থেকে যাত্রা শুরু করেছি, তাদের যাত্রা এখান থেকে শুরু। এই মানুষগুলো প্রত্যেকটি মানুষ আগামী যে 20টা দিন আছে সেই 20টা দিন রাত দিন পরিশ্রম করে সারা ইউনিয়নে তারা খেতে খাচ্ছে, সারা ইউনিয়নের মানুষের দ্বারা দ্বারা গিয়ে বুট চাইবে এবং শুধু সারা ইউনিয়ন নয়, যাদের আত্মীয় স্বজন যেখানে আছে এই 148 ময়মনসিংহ 3 আসনে যেখানে যে ভোটার গুলো আছে প্রত্যেকটি ভোটারের কাছে আপনারা যাদের আত্মীয় স্বজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে, প্রত্যেক জায়গায় মোবাইল করে হলেও বুট চাইবেন। যদি পারেন একদিন করে হলেও সকলে মিলেমিশে যাবেন। ইনশাল্লাহ আপনারা যদি সেই কাজটুকু করেন আমরা অবশ্যই অবশ্যই পাশ করবো। আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ যা বলে যা মনে নেয় তাই করে এবং সেটা বিশ্বাস করি বলেই আমি এখান থেকে এই ক্ষুদ্র জায়গা থেকে আমি আমার যাত্রা এই মরিচিলি গ্রামের একাংশ এটা সেখান থেকে আমি আমার যাত্রা শুরু করলাম। আমি একটি হাই স্কুলে দাঁড়িয়ে সেখান থেকেও যাত্রা শুরু করতে পারতাম, অনেক লোক হতো ইউনিয়ন জুড়ে, কিন্তু আমি সেটা করি নাই। আপনাদেরকে দেওয়া কথা রেখে আমি এখান থেকে নির্বাচনী যাত্রা ভোট চাওয়ার যাত্রা গতকালকে মার্কা দিয়েছে, প্রচারের সুযোগ ছিল না, আজকে থেকে প্রচার, সেই প্রচার আমি এখান থেকে শুরু করলাম। এটি আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। যদি মনে রাখেন ইনশাল্লাহ আপনাদের কাজ করবেন। একটি কথা বলি, যে কথাটি বলতে আমারও কষ্ট হয় যে আমি আজকে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করছি। কেন নির্বাচন করছি? আমাকে নমিনেশন পেপার সাবমিটের 1 মাস 2 দিন পূর্বে অর্থাৎ 50 দিন আগে বরখাস্ত করা হয়েছে। এই 50 দিনে তাদের কি বুঝোদয় হয় নাই? তারা কি একবার ভাবতে পারে নাই যে এর মূল্যায়ন এর যে বহিষ্কার সেই 24 জনের তাদের উঠে করা হোক? আমি 24 জনের নয়, আমি বাদ রেখেছি 3 আমি বাকি 23 জনের বহিষ্কারের সূত্র চেয়েছি। কেন্দ্রীয় চিঠি আছে, আমার কাছে চিঠি আছে, সব জায়গায় আমি চিঠি দিয়েছি যে আমাকে বরখাস্ত করতে, আমাকে উত্তর করতে হবে না। আপনারা বাকি 23 জনের নিরপরাধ এদেরকে এদের রাজনৈতিক জীবন কিভাবে নষ্ট করে দিচ্ছেন? সেই নির্বাচনের সেই রাজনৈতিক জীবনটা অন্ততা কেউ কেউ অনেকেই হয়তো ছিলই না সমাবেশে, মহিলাদের সমাবেশে পুরুষ মহিলা তো কিভাবে থাকবে অনেকেই ছিল না, অনেককে আমরা বলিও নাই, অনেকে উপস্থিত হয় নাই, তাদেরকে বিনা অপরাধে দোষী করে বরখাস্ত করা হয়েছে। এই যে এতগুলো লোককে বরখাস্ত করলেন, সবারই রাজনীতি একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন ভেঙে দিলেন। আমাকে 1 মাস 2 দিন পূর্বে বরখাস্ত করলেন। আজকে বরখাস্ত উঁচু করে যদি সুযোগ দিতেন আমি হয়তো নির্বাচন করার কোন স্কোপ পেতাম না। তাহলে আপনারা বুঝতে পারতেন যে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি কি এমনি স্বতন্ত্র প্রার্থী হয়েছি? আমি 29 তারিখ সেকেন্ড হাফে দ্বিতীয় বেলায় 2টার উপরে আর 3টার সময় আমি পত্র জমা দিয়েছি। সেই পর্যন্ত অপেক্ষা করেছি, বিশ্বাস করেছিলাম কেউ হয়তো তখন পর্যন্ত বিবেচনা করবে, কিন্তু যেহেতু বিবেচনা করে নাই তাহলে আমার সঙ্গে যারা রাজনীতি করে এত বছরে তাদের স্বপ্ন, এই সাধারণ মানুষগুলোর যে স্বপ্ন, যে সাধারণ মানুষগুলো এমপির সেবা পাওয়ার, কাঙ্ক্ষিত সেবা পাওয়ার যে স্বপ্ন মানুষজন যেভাবে দেখে এসেছে সেটা ভেঙে নতুন করে
নতুন ভাবে সেবা দেওয়ার যে প্রক্রিয়ার কথা আমি বলে যাচ্ছি, সেই সেবা দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আপনারা এত তাড়াতাড়ি নষ্ট হতে দিতে পারেন না, ভেঙে দিতে পারেন না। আমারও বুক বেঁধেছে, আমারও যারা স্বপ্ন দেখেছে 12 তারিখ তারা ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে যে ঘুরে আমার কার প্রতীকে তারা ভোট দিয়ে তাদের সেই স্বপ্ন পূরণ করবে। এই যে মানুষগুলো আছে যারা আমার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করছেন, তাদের অসমাপ্ত বিবেচনায়, আমাদের পরিবারের অসমাপ্ত বিবেচনা করে সকল অসমাপ্তের বিবেচনার বিনিময়ে হলেও আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা যারা ভোট দিবেন মনস্থির করেছেন তারা একটু খাবেন, খেয়ে দেন, তাদের আত্মীয় স্বজন তারা একটু হেঁটে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে দোকানে বসে একটু মুখটা খুলেন। কালকে থেকে আপনি যদি ঘুরে আমার সত্য করে বলেন, এই সত্য সারা গরিবের আনাচে কানাচে পৌঁছে যাবে। কোনো সত্যই বসে থাকে না, এটা বাতাসে উঠতে উঠতে চলে যাবে, এটাই বাস্তবতা। যখন একটি মানুষ আসে জিজ্ঞাসা যদি করেন, যে যার কর্ম আছে, একজন দোকানদার যদি বলে যে ভাই আপনার জন্য 2 টাকা ক্ষমা 1 টাকা ক্ষমা করে দিলাম, আমার 1 টাকা ছেড়ে দিলাম, আমার ভোটটা দরকার ঘুরা মার্কায়, ঘুরা মার্কায় ভোট দিবেন, এই বিনিময়ে আপনার 1 টাকা আমি ছাড় দিলাম, 5 পয়সা ছাড় দেন। দেখেন মানুষটা কত খুশি হয় যে দোকানদারও সেটা করেছে, এতে আপনার লস হবে না। যদি লস হয় বেশি চেয়ে আপনার আসলটাই যে মূল্যতে বিক্রি করে সেটাই রাখেন, এতেও মানুষ খুশি হবে, এতেও আমার প্রচার হবে। নির্বাচন এমন জিনিস, যে যার কর্মে আছে সেই কর্ম থেকে ভোট চাওয়া যায়। যেখানে দাঁড়িয়ে ফেরা যায় সেখানে মুখটা খুলবেন, মুখ খুললে নির্বাচন, অন্য কিছু লাগে না। মারামারি করতে হবে না, রেশারেশি করতে হবে না, গুতাগুতি করতে হবে না, তাদের মতো সবাই বাংলার জন্য পায়তারা করতে হবে না। শুধু মুখে বলে যাবেন, মুখটাকে বন্ধ করবেন না, মুখটাকে যে কেউ আসুক আমার ভালো লাগে আমি ভোট দিব। এরপরে যদি আপনার উপর কোন ধরনের কোন ঘটনা ঘটে আর যদি আমি সাথে সাথে সেটার জবাব দিতে না পারি, তাহলে আমি নির্বাচন থেকে সরে বেড়াবো। আর আপনাদের ভোট একটি ভোটে যদি কোন মায়ের পেটার ক্ষমতা থাকে যে একটি ভোট নিয়ে যাবে, যে 17 বছর 65 লাখ ঘেরা দিয়া যুদ্ধ করেছেন, জেল কেটেছেন, এর আগে থেকে ভোটের জন্য যে ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে আনতে পারে নাই, এটাই সত্য কথা। আমরা কিন্তু পারি নাই। এই যে বাচ্চা ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে 1400 ছেলে মেয়ে শহীদ হয়ে, বাচ্চারা শহীদ হয়ে আজকে নতুন একটি ভোটের আবিষ্কার করেছে, ভোট দেওয়ার আপনার ক্ষমতা দিয়েছে। আপনি যে 17 বছর চেষ্টা করেছেন আপনার দ্বারা হয় নাই, তাহলে আপনাকে অবশ্যই আপনার দলে সেভাবে বলে দেয় নাই যে ভোট দখল করেন, ভোট দিলে কি হবে, ভোট তো চলে যাবে। কোন পেটার ক্ষমতা নাই, কোন প্রশাসনের ক্ষমতা নাই, কেউ সেই ভোট দিবেও না। আপনার ভোট আপনার বাক্সেই থাকবে, আপনার ঘরেই থাকবে। যদি আর বাচ্চার ভোটে জবাব দিব আমি, যেমনি ভাবে উপজেলা নির্বাচনে করেছিলাম প্রতিকূল অবস্থার মধ্যে, আপনারা কেন্দ্র রক্ষা করবেন, গৌরীপুর রক্ষা করার দায়িত্ব আমার। আমি আমার এটা বলছি, কেন্দ্র আমি রক্ষা করবো, আপনারা শুধু ভোট দিবেন। আমরা সেটা নিয়ে যাব, আমাদের রক্তের বিনিময় হলো আমাদের ভাইয়েরা আগে পড়ে জীবন দিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো যে আমরা তো রক্ষা করতে পারি নাই। আমার পাশে যে সমস্ত নেতা কর্মী আছে, দীর্ঘদিন যাবৎ আছে, তারা না খেয়ে না ঘুমিয়ে অর্থ ব্যয় করে এই 17টি বছর আমাকে টিকিয়ে রেখেছে। তখন তাদের কাছে বলবো, যখন আপনার আবার চলে যায় তার অবস্থায় আমি পারলাম না, তোমরা রেখো, আমি হয়তো পেরে গেলাম না, তোমরা সেই ভোটের অধিকারটুকু মানুষের কাছে হতে দিও না, তোমরা সেটা রক্ষা করো। এর আগে আমি বলবো না, কখনোই বলবো না। সেই সব ভয়
ইনশাল্লাহ এই ভোটের অধিকার, এই অধিকারের জন্যই তো 17টি বছর, এই ভোটের অধিকারের জন্যই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের দ্বারাই আর বিএনপির যে 17 বছরের যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে এবং এই যে তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই আজকের যে ভোটের অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ প্রত্যেকটি পুলিশ অফিসারকে আপনারা জিজ্ঞাসা করেন, প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তাকে যারা আছেন, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার চাচা, কেউ না কেউ অফিসার আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে ওয়াদা দেওয়া হয়েছে যে একটা বুথে, অতীতে একটা বুথে যাতে জনগণের দেওয়া ভোট যাতে কোনোভাবে উন্নত না হয়, কিভাবে রক্ষা করতে হবে সেই কৌশল, সেই ট্রেনিং দেওয়া হয়েছে। প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তা বলে যে আমরা জীবনে এমন কোন ট্রেনিং পাই নাই, যেটা পুলিশের লোকও বলে এইভাবে ট্রেনিং দিয়ে আমাদেরকে ওয়াদা করিয়ে আমরা চাকরি ওয়াদা করেছি, যে আমরা নিজেকে ওয়াদা করেছি যে আমরা বুথ রক্ষা করবো, আমরা কখনোই কাউকে ফ্যাসিলিটি দিব না। ভোটের অধিকার যার যে প্রার্থীর বাক্সে পড়বে, যে প্রার্থীর মার্কায় ভোট দেবে সেই প্রার্থী থাকবে। সরকারও চ্যালেঞ্জ করছে অতীতের যে কোনো নির্বাচন হচ্ছে এটি হবে অন্যরকম একটি নির্বাচন। তাহলে কেন ভয় পাচ্ছেন আপনারা, কেন ভয় পাবেন, কেন তারা এই ধরনের কথা বলে? তাহলে তারা কি বিএনপি করে বিএনপির পাশে আন্দোলন করছে? তাহলে এইসব কর্মীরা বলে তারা কি আগে বিএনপি করে? বিএনপি ভোটের জন্য আন্দোলন করেছিল, এই ভোটের জন্য যে আন্দোলন করেছিল, তাহলে অবশ্যই তারা বিএনপি করে না, বিএনপি তারা মুখ দিয়ে এই ধরনের কথা আসতে পারে না। আপনাদের কাছে অনুরোধ, বাকি যে দিনগুলো আছে, আগামী 2টা দিন আমি তাদেরকে বুঝিয়ে দেব, যারা কেন্দ্র কমিটির দায়িত্বে আছেন তারা সকলে মিলে আপনারা ভাগে ভাগে ভাগ হয়ে আগামী 2 দিনে ঘরে ঘরে আপনাদের লিফলেটটুকু পৌঁছাতে হবে। কেন বলছি সেটাই বলে দেয়, আমাকে দেখলেই, আমার নাম শুনলেই এখনো একটি প্রতীকের কথা মানুষ বলে বলে, আপনি এটা না, ছোট বাচ্চারা পর্যন্ত এই মার্কার কথা বলে বলে, আমি আমার বলতে গেলে তারা আমার এটুকু কাজ করবে, কাজ করে আমার ফেসবুকে দিবে যে আমি সব কথা বলছি। অতীত একটা বিবরণ দিয়েছিলাম যে ধানের শীষে মানে আমরাই বলি মনোনয়ন পরিবর্তন চাই, এই কথাটুকু বলেছিলাম। মনোনয়ন পরিবর্তনটা কেটে আমাকে ওই কথাটুকু বলা হয়েছে, লিখে বলা হয়েছে আমি নাকি এটা মরতে যাচ্ছি, আমি নির্বাচন ছেড়ে গেছি। এরা তো এই সবই করে, এই অত্যাচার অবিচার এর সামনে যে করবে তার প্রমাণ হলো এটা, যে এরকম মিথ্যা বলবে কেন? কোথাকার সেই 7 তারিখের বক্তব্য, 7 নভেম্বরের বক্তব্য, সেটা কেটে এনে এখন বলছেন দেরিতে হলেও বুঝতে পেরেছেন, আমি নাকি দেরিতে হলেও বুঝতে পেরেছেন। কথা হলো জালিয়াত, প্রতিটি ক্ষেত্রে এদের জালিয়াতি, মিথ্যা, অপপ্রচার, এসব ছাড়া এদের আর কোনো কাজ নাই। সুতরাং আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, সেই ভোট অবশ্যই রক্ষা করা হবে ইনশাআল্লাহ, আমরা সেটা রক্ষা করবো। আর যেটি কথা বলছিলাম যে লিফলেটটুকু ঘরে ঘরে পৌঁছা দরকার। বাচ্চা ছেলেরা এখনো ভুল করে বসে আমাদের নাম শুনলেই, ছোট ছোট ছেলেরা যেহেতু নাম আমাদের অনেক আগেই তাদের কাছে পৌঁছে গেছে, এখনো মনে করে যে আমি অমুক পাকার প্রার্থী, তো সেই জায়গায় একটা ভুল করে বসে মহিলারা হয়তো বা অনেকে জানে, নাম শুনেছে, নামের মধ্যেই তো বিএনপি লাগানো, কি করবো, তারা কিছু করার তো নাই, মনে করে যে এইটাই মধ্যে তার মার্কা, ঠিক আছে, সেইটা পরে সেইটা যাতে সেটার জন্য কাজ করা দরকার। সেটার জন্য প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা ভোটারের কাছে, প্রত্যেকটা বাচ্চা যাতে বুঝতে পারে যে আমার মার্কা, আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমার মার্কা ঘোড়া। এই জন্য প্রত্যেকের কাছে এটা পৌঁছা দরকার, প্রত্যেকের বাড়িতে লিফলেটটা অন্ততপক্ষে পৌঁছা দরকার। সেই কাজটুকু এই 2 দিনের মধ্যে করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আগামী যে কয়টা দিন আল্লাহর রাস্তে না খাওয়া একটু ভুলে যান। আপনার ভাই, আপনার ভাতিজা কিংবা আপনার সন্তান আজকে এমপি হতে যাচ্ছে, এত কাছে, সেই বেলায় যদি একটু না খাওয়া না ভুলে
সেভাবে একটু কাজ করে আমাকে পাশ করান। আমি আপনাদের যোগ্য পাহাড়দার হিসেবে আজীবন যতদিন মেয়াদ থাকে ততদিন তো বটেই, সারাদিন জীবন আপনাদের একজন যোগ্য পাহাড়দার হিসেবে আপনাদের পাশে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ঘোড়া মার্কা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বসেন, আমাদের সভাপতি আজকের এই সভার সমাপ্ত ঘোষণা করবে। এতক্ষণ আমাদেরকে দিক নির্দেশ